দেশের সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো, আমরা তো দেখেছি যে নতুন করে পুঁজিবাজারে আইপিও আসছে না, গত 2 বছর ধরে মোটামুটি বন্ধ রয়েছে। 2024 সালে সর্বশেষ মে মাসে যেটা এসেছিল, এরপর থেকেই টোটালি বন্ধ রয়েছে। মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো দেশে রয়েছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি খুব ভালো করছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি পুঁজিবাজার রয়েছে, সম্ভবত 10 থেকে 12টি এরকম। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কেন আমরা পুঁজিবাজারে নিয়ে আসতে পারছি না? একই সঙ্গে আরেকটি বিষয়, সেটা হলো সরকারি অনেক প্রতিষ্ঠান তো বেশ ভালো করছে, সরকারি কোম্পানি, তাদেরকে কি পুঁজিবাজারে নিয়ে আসা সম্ভব কিনা? দেখুন, এই প্রতিটা বিষয় নিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, 6টা নির্দেশনার মধ্যে 2টা নির্দেশনা ছিল যে সরকারের হাতে থাকা মাল্টিন্যাশনাল কোম্পানির যে শেয়ারগুলো সেগুলোকে ছাড়িয়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়ে এখানে বাজারে গভীরতা বাড়ানো, আবার সরকারের যে লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে যেই খাতে সেগুলোকে নিয়ে আসা। সরকারের অনেক কিন্তু লাভজনক প্রতিষ্ঠান আছে, কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট তখনকার আলোচনায় যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল ম্যান্ডেট নাই, প্রত্যেকের প্রত্যাশা ছিল এটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই আসবে। তখন যেহেতু আবার আইপিও রিফর্ম করতে হচ্ছে, আইপিও রুলসগুলো ভ্যালুয়েশন ফেয়ার হয় কিনা, অডিটেড স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, যেভাবে রিপোর্টটা তৈরি করেছে সব ঠিক আছে কিনা, অনেক কিছুর কিন্তু একটা রিফর্মের মধ্যে দিয়ে গিয়েছিল বলে যাতে করে আজে বাজে কোম্পানি না আসে। আপনি কিন্তু খেয়াল করে দেখেন, ডোমিনাস স্টিল নামে একটা কোম্পানি, এটা অলরেডি পেপার বিক্রি করেছে, প্লেসমেন্ট দিয়েছে, সেই কোম্পানি আবার হিউজ দামে বিক্রি করে এখন আবার আরেকটা এন্টিটি কিনে নিয়েছে। তার মানে এটা কিন্তু জাস্ট শুধুমাত্র কাগজ বিতরণের একটা কর্মসূচি ছিল, কারণ সত্যিকার অর্থে ফ্যাক্টরিতে যায় দেখা গেছে কিছুই নাই, মানে যেই দাম উঠেছে যেটা আছে কিছুই নাই। তাহলে এই ধরনের পেপার বেসড কোম্পানি আসার চেয়ে ভালো কোম্পানি আসার জন্য কিন্তু রিফর্ম ফেজে কোথায় কোথায় চেঞ্জ আছে সেগুলোকে করা হয়েছে। তো সেই জায়গাটা একটা সময় দেওয়ার পরে তারা যেহেতু নতুন সরকার এসছে ক্ষমতায়, তাৎক্ষণিকভাবে তার কাজ করা উচিত ছিল কি যে আমি এটাকে তালিকাভুক্ত করার জন্য, আমরা তো সব পদ্ধতিগুলো জানি, আর উনি নিজে যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন উনি ব্যাপারটা আরও ভালো করে বোঝেন যে আসলে এই জায়গাগুলোতে আমার কোন কোন কারণে আসে না, সেগুলো পলিসি সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে যদি আনা হয়, একসাথে যদি ধরেন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিসেক কাজ করে একটা কোঅর্ডিনেটেডভাবে, এবং মানুষ কিন্তু এখন কাজ দেখতে চায়, মানুষ কিন্তু আর শুনতে চায় না পুঁজিবাজারে এই সমস্যা, ভালো কোম্পানি আনতে হবে। এটা সে 20 বছর ধরে শুনতেছি, ভালো কোম্পানি নাই আনতে হবে, বাট আনার পথে বাধাটা কোথায়? সেই বাধাটাকেই কিন্তু আমাদের ধারণা ছিল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তাদেরকে প্রতিকার করবে, বাট ওই জায়গাটায় না যে এখনও কিন্তু বক্তব্য নির্ভরই যে আমরা এটা করব, আসতে হবে, করতে হবে। বাট এগুলো যদি আরও দীর্ঘদিন চলে তখন কিন্তু আবার এদের প্রতি মানুষ একটা অনাস্থা চলে আসবে যে না, আমরা তো একটা আশা করেছিলাম যে হয়তো আপনি দায়িত্ব নিয়েছেন, একটু কাজ করব, তারপরে আমরা দেখবো আপনার স্টেপগুলো কেমন হয়, কতটুকু বাজার সহায়ক হয়, গভর্নমেন্টের কাছে কতটুকু সাপোর্ট পাওয়া যায়। যদিও এবার পুঁজিবাজারে আমাদের যদি বলি যে মানে আমাদের যে বাজেট এসছে তাতে বেশ কিছু মানে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, এতদিন শুধু কথাগুলো বলা হতো, এখন অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছে। বাট সুবিধা যাই থাক, এবং অন্যান্য জায়গাগুলোতে যে শর্টেজটা আছে, বাজারে যেই বাজারে আপনি বায়ার সেলারকে নিয়ে আসবেন সেই বাজারে কিন্তু 400টা স্টকের মধ্যে দেখা গেছে যে প্রায় মানে 150-র উপরে হচ্ছে জেড ক্যাটাগরি অ্যান্ড আবার হচ্ছে বন্ধ কোম্পানি। তাহলে যেই কোম্পানি মাত্র 136টা কোম্পানি হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে আছে, তাহলে 136টা কোম্পানির মধ্যেও কিন্তু আপনি যদি আবার ফিল্টারিং করেন সবগুলোর মধ্যে দেখবেন ডিভিডেন্ড পে আউট অত ভালো না। তাহলে এত বড় একটা মার্কেটে যদি এই কটা স্ক্রিপ্ট থাকে, মানে যেহেতু আমাদের ইকুইটি বেসড মার্কেট, যদি ভালো বড় বড় স্ক্রিপ্ট আমরা বাজারে নিয়ে আসতে না পারি, তাহলে আমি যত ধরনেরই বিদেশি ফান্ড আনি, যত ধরনের ফান্ড ম্যানেজারের কথা বলি, যত ধরনের মিউচুয়াল ফান্ডের গ্রোথ বলি, আমার যদি ইনস্ট্রুমেন্টই না থাকে কেনার মতো, তাহলে আমি আসলে কী কিনবো? তো সেই জন্য বাজারটাকে ঢেলে সাজাতে হলে নট অনলি ইকুইটি মার্কেট বাট অলসো যে আমাদের বন্ড যে মার্কেটটা আছে, বন্ড মার্কেটটাকেও ভাইব্রেন্ট করতে হবে, কারণ তাহলে সরকারও এখান থেকে অর্থায়ন করতে পারবে। পাশাপাশি কমোডিটি এক্সচেঞ্জ যেটা আছে সেটাকেও আমাদের মানে এক্সপান্ড করতে হবে। তাহলে এই প্রতিটা বিষয় যদি একসাথে কাজ করা হয়, তখন বিনিয়োগকারী অল্টারনেট উইন্ডো পাবে, অল্টারনেট স্কোপ পাবে, সে তখন চুজ করতে পারবে আমি কোন জায়গাটায় যাব। আমি এখানে গেলে হয়তো সুপারনোভাল গ্রোথ পাবো, ওখানটা গেলে একটা স্টেবল রিটার্ন পাবো। ইনভেস্টরের সামনে আপনি যখন অপশন আনতে না পারবেন কী করা যায়, তখন কিন্তু নতুন বিনিয়োগ আসবে না। আমাকে প্রথমে আভ্যন্তরীণ বিনিয়োগ আনতে হবে, পরে ফরেনারদের অ্যাট্রাক্ট করতে হবে। এখন আমরা অনেক বড় বড় কথা বলছি, এটার কোনো অ্যাকশন প্ল্যান যখন আমি বাস্তবে দেখছি না, তখন কিন্তু সবই কথার মধ্যে থাকছে, যেটা আগেও ছিল তার আগেও ছিল। তাহলে আমরা কিন্তু আসলে এই জায়গাটায় থাকতে চাই না, আমরা অ্যাকশন প্ল্যান দেখতে চাই। আপনি সমন্বিত পরিকল্পনার কথা বলছিলেন, এর আগে আপনি জেড ক্যাটাগরির কথা বলছিলেন যে বাংলাদেশে তো প্রায় 100-র উপরে প্রতিষ্ঠান রয়েছে যারা জেড ক্যাটাগরিতে রয়েছে। সব প্রতিষ্ঠানের অবস্থা তো আসলে খারাপ সেজন্য না, বিভিন্ন কারণে তারা জেড ক্যাটাগরিতে চলে গেছে। এই জেড ক্যাটাগরিতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে, সরকারি যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেখানে কি এখন কারেকশন করার সময় এসেছে কিনা? দেখুন, জেড ক্যাটাগরির মধ্যে কিছু অটো কারেক্টেড হয়ে যাবে। যেমন ধরেন ওই যে ডিভিডেন্ড ডিসবার্স করতে না পারলে যে জেড ক্যাটাগরিতে যেত, এখন আমরা রিফর্মের সময় আইন করেছি, আমরা যখন রিফর্মে ছিলাম, যে যখনই যারা অ্যাপ্রুভ করবে ডিভিডেন্ড, তার 3 ওয়ার্কিং ডের মধ্যে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে মাস্ট, এবং বোর্ড এজিএমে আসার আগে সবাইকে দেখাইতে হবে এটা সেপারেট অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকাটা রাখা হয়েছে। এটার কারণে কিন্তু বিগত 2 বছর ডিভিডেন্ড পে আউট হয়ে গেছে, বাট আগের যে ব্যাকলগগুলো ছিল, যেটা আপনার যে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে দেওয়ার কথা ছিল, সেইটা যারা দেয় নাই, ওইসব কারণে কিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে। তাহলে ওই আগের যেগুলো ব্যাকলগ, সেটাকে বিশেষ দ্রুত ব্যবস্থা নেবে যে আপনাদের ডিভিডেন্ড না দেওয়ার কারণে যেহেতু জেডে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী। তাহলে এইগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ সংস্থা চাইলে এটা পারে, এটা তার ডিসপোজালে।
আর কিছু আছে ধরেন 2 বছর ডিভিডেন্ড দেয় না বা বিভিন্ন রকম নন কমপ্লায়েন্ট, সেগুলোকে কিভাবে কমপ্লায়েন্সে আনা যায়, তার বোর্ডটাকে পারফর্ম করতে গেলে যদি দেখা যায় যে এই বোর্ড আছে পারফর্ম করতে পারছে না বা পলাতক আছে, তাহলে বোর্ড রিস্ট্রাকচার করে বেসিক থেকে নতুন বোর্ড দিয়ে দেখ। কারণ আপনাকে একটা বোর্ড দিতে হবে, যদি কোনো পলিসি সাপোর্ট লাগে, যে সাপোর্টের মাধ্যমে হয়তো তারা চাইলে এই কোম্পানিটাকে একটা ভালো ফাংশনাল অবস্থায় নিয়ে আসতে পারবে, তাহলে ওই ধরনের ব্যাপার করুক। যেগুলো করলে আসলে কাজ হবে সেই জায়গায় কিন্তু এখনো হাত দেওয়া হচ্ছে না, শুধু মানে ব্রডার পার্সপেক্টিভে অনেক বড় বড় কথা হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে হয়তো প্রত্যাশা অনুযায়ী কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।